সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা, তোমরা যারা লয়ের জন্য খাটছো তোমাদের জন্য একটা খুশির খবর আছে। আনএকাডেমির পক্ষ থেকে আনএকাডেমি মিশন সিএলএটি 2021 একটা সাকসেসফুল ল ব্যাচ কিন্তু শুরু করতে চলেছে। তোমরা জানো যে লয়ের পরীক্ষায় কিন্তু বসার আগে সিএলএটি যে পরীক্ষায় বসতে হয়, অর্থাৎ কমন ল অ্যাডমিশন টেস্ট দিতে হয়। এই কমন ল অ্যাডমিশন টেস্টে বসার আগে কিন্তু তোমাদের ভালোভাবে কিন্তু প্রিপারেশনের দরকার, এবং আনএকাডেমির পক্ষ থেকে কিন্তু নামি দামি যে লয়ের বেস্ট এডুকেটরের মাধ্যমে কিন্তু এই ক্লাস করানো হচ্ছে। 7ই ডিসেম্বর থেকে এই ব্যাচ কোর্স কিন্তু চালু হচ্ছে। তোমরা যারা এখনও পর্যন্ত এই লয়ের ব্যাচ কোর্স জয়েন করোনি, তোমরা অবশ্যই কিন্তু জয়েন করতে পারো। এই সিএলএটির যে ব্যাচ কোর্স শুরু হতে চলেছে, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে লাইভ ক্লাস করানো হবে, বিভিন্ন টপ এডুকেটরের মাধ্যমে ক্লাস করানো হবে, এবং ব্যাচ কোর্স কিন্তু অনেকগুলো ব্যাচ কোর্স আছে। তোমরা নিজেদের পছন্দ মতো ব্যাচ কোর্স কিন্তু সিলেক্ট করতে পারবে, এবং সিলেক্ট করার পর তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ গেট যে সাবস্ক্রিপশন, সেই সাবস্ক্রিপশানে তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমরা যে টোটাল মান্থলি সাবস্ক্রিপশান দেখতে পারবে, যেখানে 1 মান্থের জন্য 1 মাসের জন্য 5,000 টাকা, 3 মাসের জন্য 12,500, 6 মাসের জন্য 20,000, এরকম করে কিন্তু যে স্লটগুলো রয়েছে। শুধুমাত্র এখানে না, এখানে তোমরা ছাড়ও পেতে পারো। তোমরা এখানে নিচে যে দেখতে পাচ্ছ CLAT 10 লিখে অ্যাপ্লাই করলে কিন্তু তোমরা 10% কিন্তু ইনস্ট্যান্ট ছাড় পেয়ে যাচ্ছ, এবং দামটাও কিন্তু দেখতে পাচ্ছ কমে যাচ্ছে। সুতরাং ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে কিন্তু ক্লাস শুরু করে দিতে পারো। ধন্যবাদ। সো আজকে তোমাদের আমি বলেছিলাম ICDS মেন্সের অ্যারিথমেটিক পেপার নিয়ে আলোচনা করব, এবং এর স্ট্র্যাটেজি ভিডিও নিয়েও আলোচনা করব, কিভাবে কত নাম্বার মতো তোলা দরকার এভারেজ, ওকে, পাস করার জন্য পরীক্ষায়। সো চলো এর আগে একটু আলোচনা করে নিই আমরা কি করব না। আজকের ক্লাসটাতে যে এই 2020-তে যে WBSI হলো না, তাতে যে কোশ্চেনগুলো এসছে, 6টা কোশ্চেন এসছিল, 6টার মধ্যে 5টা কোশ্চেন করতে বলেছিল, 5 5 25। তো এই 6টা কোশ্চেনকে আমরা সলভ করব এবং দেখব যে আমরা যে প্রিভিয়াস ভিডিওগুলো করে এসেছি তার ইম্পর্টেন্স কতটা, তাই না? এবং সেটা তোমাদের এখন যতটা টাইম আছে তোমরা ততটা টাইমকে তোমরা কিভাবে ইউটিলাইজ করবে এবং কত স্কোর করা দরকার। যাই হোক, তাহলে চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন হলো যে অ্যারিথমেটিক পেপারে 9 করে 20 কোশ্চেন তোমাকে করতে হবে এখনো পর্যন্ত যা মনে হচ্ছে, তাতে এভরি কোশ্চেনে 5 মার্কস, তাহলে 20। এবার 22 থেকে 23 কোশ্চেন তোমাদের দেবে, হতে পারে পার্ট 1 পার্ট 2 করে দেবে, কিছু 7 কিছু 5, এরকম কোন নাম্বার চেঞ্জ করতে পারে, কিন্তু আমরা জানি না এবং সেটা সম্পর্কে কোনো দেওয়া হয়নি, এর আগেও প্রিভিয়াস ইয়ার নেই। ওকে, তো এরপরে আমরা কি করব, এই কোশ্চেনগুলো যেভাবে করিয়েছি আমি, ধরো পার চ্যাপ্টারে 10টা 12টা কোশ্চেন করিয়েছি। তোমরা যদি এই যে টাইমটুকুই পাচ্ছ, যেই চ্যাপ্টারগুলো তোমার প্রবলেম, অ্যাকচুয়ালি কি হয় বলো তো, কোনো কোশ্চেনকে মুখস্থ করে গিয়ে ওখানে নামানো খুব মুশকিল। তোমাকে অ্যাকচুয়ালি তার প্রসেস জানতে হয়, সেটা MCQ হোক বা ডেসক্রিপটিভ। তুমি যদি জিনিসটা বোঝো শুধু না, তাহলেই যথেষ্ট। অ্যাকচুয়ালি দেখবে প্রত্যেকটা যে টাইপ আছে, টাইপের একটা করে অঙ্ক করে নিতে হয়। তাহলে কি হয়, যদি 10টা টাইপের 10টা কোশ্চেন করো, সেটাকে যদি তুমি 5-6 টাইম প্র্যাকটিস করো, তাহলে ওটা তোমার মধ্যে বসে যাবে। যেমন হারমোনিয়ামে হয় না, 7টা সুর, তোমাকে এতবার প্র্যাকটিস করানো হয় যে ওই সুরটা তোমার মধ্যে বসে যায়। তারপরে যখন আউটপুট হবে, তখন তোমার ওই 7 সুরের মধ্যেই যে গান হবে, গানটা হতে থাকবে। তার জন্য দেখো, ছোটবেলা যারা গান শিখেছো তারা ওই সারেগামাই করো, তাই না? এখানেও সেই ধরনের প্রসেস অ্যাপ্লাই করবে। তো এবার তোমরা তো যা করেছো, এখন তো টাইম তো খুব নেই, তো আমরা চলো কিছু কোশ্চেন্স করি, একটা দুটো করে নিয়ে আমরা কিছু স্ট্র্যাটেজি আবার আলোচনা করে নেব। আচ্ছা, এখানে বলো, দেখবে কোশ্চেনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স তুমি খুঁজে পেয়ে যাবে, এই 2020 WBSI পেয়ে যাবে। এখানে বাংলা দেয়া ছিল, কিন্তু আমি সময়ের প্রবলেমের জন্য বাংলাটা টাইপ করিনি। তোমরা বাংলা চাইলে তুমি সেই PDF ডাউনলোড করে নিতে পারো, এমনি গুগলে সার্চ করলে পেয়ে যাবে। তাহলে কি বলছে,
A man gained 10% by selling an article for a certain price. কি বলছে, একটা লোক 10% লাভ করে, বিক্রি করে 10% লাভ করে একটা একটা সার্টেন প্রাইসে। ইফ হি সেলস ইট অ্যাট ডাবল দ্য প্রাইস, যদি সে ওটা ডাবল প্রাইসে বিক্রি করে, যে প্রাইসে সে বিক্রি করলো, তাহলে হোয়াট উড হ্যাভ বিন দ্য পার্সেন্টেজ অফ প্রফিট। এবার তুমি এটাকে নর্মালি কি জানতে, যে 10%, যদি আমি নর্মালি করতে, তাহলে 100 এর 110, মানে এসপি কত 110, এটা সার্টেন প্রাইস, এর ডাবল করে দেওয়া হলো 220। 220 টাকা ডাবল করলে তার কত লাভ হবে, 120, কতর উপরে, 100-র উপরে বসাও, তাহলে 120%। এটা হলো তোমার এমসিকিউ। যদি আসতো তাহলে তুমি এইভাবে সলভ করতে। ওকে, তাহলে এইভাবে যখন আসতো, আমার কোশ্চেনটা বোঝা নিয়ে কথা, তাহলে আমি ধরবো যেভাবে তোমাদের আমি শিখিয়েছি। দেখবে যে ধরি বস্তুটির ক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান x টাকা। বিক্রয় মূল্য কত হবে? কিছু কিছু কথা আমি এখানে লিখছি না, কারণ আমি ওখানে বারবার আমার যে কোর্স ছিল 36 ভিডিওর, সেখানে আমি প্রত্যেকটাই বলে দিয়েছি এবং ইন ডিটেলস আলোচনা করেছি, তাই না? প্রত্যেকটা চ্যাপ্টারকে আমি ওখানে করানো হয়েছে, মেনসুরেশন থেকে শুরু করে সমস্ত ধরনের। এখানে একটা মেনসুরেশনের কোশ্চেনও এসছে, দেখবে আমি করাবো। তো বিক্রয় মূল্য x, এর উপরে কত হচ্ছে, x প্লাস বিক্রয় মূল্য x এর 10%, এইভাবে তো বের করতে হয়। তো তারপরে কি হয় দেখো, 11x/10। এবার বললো বিক্রয় মূল্য দ্বিগুণ হলে হয় 11x/2 সমান 11x/10 ছিল 5, মানে 11x/5 টাকা। ঠিক আছে, তাহলে লাভ হয় সমান 11x/5 মাইনাস x, মানে 6x/5। লাভের হার সমান কত হবে, 6x/5/x ইন্টু 100। ওকে, তাহলে পরে 6x/5 নিচে x ইন্টু 100, x কেটে গেল, 5 দিয়ে 20, আর এখানে হয়ে গেল 120%। হয়ে গেল। দেখো আগেও 120 হয়েছিল, এখানেও 120 হলো, এটা ডেসক্রিপটিভ হলো। ঠিক আছে, তো এইভাবে তোমাকে সলভ করতে হবে যে কোনো ধরনের কোশ্চেনই দিক না কেন। ধরো কোশ্চেন এখানে আছে, 60 ভিলেজার হ্যাড টেকেন 20 days টু ডিগ মানে খোদাই করা, খনন করা, এ পন্ড, and calculate the number of extra person required to dig a pond in 15 days। বলছে 60 জন গ্রামবাসী 20 days এর মধ্যে একটা পুকুর খনন করে। তাহলে বলছে আরো কত এক্সট্রা লাগবে যে একটা পুকুর খনন করতে, ওই একই ধরনের পুকুর, তাদের 15 দিনে করতে হবে সে কাজটা। তাহলে তুমি সেই M1D1 এর ফর্মুলা যে ছিল, 60 জন ভিলেজার্স 20 দিন লাগবে, একটা পুকুর কাটবে, এটা শর্টে বলছি আমি। তাহলে ধরো একটা পুকুর কাটবে 15 দিনে, কতজন লোকে, x জন লোকে, এটা কেটে দাও 4, তখন x সমান কত, 80 জন, তাই না? 80 জন হয়ে যাবে। এটা যদি শর্টকাট হতো, এই যে M1D1 তারপর T1/W1 M2D2 T2/W2 যে ফর্মুলা ছিল না, সেই ফর্মুলা, তাহলে 80 জন মানে কত এক্সট্রা লাগছে, তাহলে 20 জন, তাহলে অ্যান্সার হয়ে যেত তখন 20 জন। ঠিক আছে, 15 ডেতে করতে গেলে। এবার এটাকে তুমি ডিসক্রাইব কিভাবে করবে, এটা ঐকিক নিয়ম অনুসারে তোমার কি চাই, ক্যালকুলেট দ্য নাম্বার অফ এক্সট্রা পার্সন, আমাদের পার্সন লাগবে। ঐকিক নিয়ম অনুসারে তুমি একবারে ফেলে দিতে পারো,
ঐকিক নিয়ম অনুসারে কি হচ্ছে, একটি পুকুর 20 দিনে 60 জন লোক খনন করে ওকে। একটা পুকুরই থাকলো, একদিনে কতজন লোক খনন করতে হবে? এবার তুমি ভাবো, যে কাজটা, যে পুকুরটা 20 দিন লাগতো, সেই পুকুরটা একদিন করতে গেলে লোক সংখ্যা বাড়াতে হবে তো, মানে এই 20টা 60-এর সাথে গুণ হয়ে যাবে, তাই না? এতগুলো লোক না হলে একদিনে কি করে হবে? যে কাজটা 20 দিনে করতো সেই কাজটা নিশ্চয়ই তুমি এরকম বসিয়ে দিতে পারো না, 60-এর নিচে 20 বসিয়ে দিলাম, যে সব ঐকিক নিয়মে হয় বলে যে হ্যাঁ একটি পুকুর 20 দিনে 60 জন করে, তাহলে একটি পুকুর একদিনে করবে, তোমার হয়ে যাবে 3 দিনে, না? সেই রকম করলে তো হবে না। এবার বুঝতে হবে যে এদের মধ্যে সম্পর্কটা কি। দিন আর জন, যত জন থাকবে তত দিন কম লাগবে, তাই না? ব্যস্তানুপাতিক সম্পর্ক না, তো সেই রকম ভাবেই তোমাকে ভাবতে হবে। একটা পুকুর আবার সেম থাকলো, এইটা 15 দিন হলে কি হবে? তখন 60 × 20/15, 80 দিন। তাহলে অতিরিক্ত লোক লাগবে সমান 80 - 60 মানে 20 দিন, মানে 20 জন, ওকে না? তো এইভাবে সলভ করবে তুমি লিখে যে মোট আগে লোক ছিল 60 জন, তুমি এটাও লিখতে পারো, আগে লোক ছিল 60 জন, তারপরে 15 দিনে করতে গেলে লাগবে 80 জন, ঠিক আছে? তাহলে অতিরিক্ত লাগবে 20 জন, ওকে, সলভ করে দিলে। তো এই কোশ্চেনটা করার আগে তোমাদের আগে একটা মানে স্ট্র্যাটেজি বলে দিই তোমাদের কত দরকার। দেখো, যথারীতি WBCS হোক, তুমি দেখবে মিসলেনিয়াস যেটা আছে না, মিসলেনিয়াসে তোমার যে কাট অফ দিয়েছে ফর ইন্টারভিউ 450-তে হয়েছিল, তুমি এটা অ্যানালিসিস করে ভেবে দেখো, 450-র মধ্যে যে কাট অফ দাঁড়িয়েছে সেটা 243 হলো জেনারেল, এই 225-এর কাছাকাছি ওবিসি গেছে, 203-র কাছাকাছি SC ST গেছে, আরগুলো SC গেছে, আরগুলো ধরলাম না ছিল। এবার মানে তোমার প্রায় অর্ধেকের কাছাকাছি মার্কস গেছে, তাই না? অর্ধেকের কাছাকাছি মানে এটা ডেসক্রিপটিভ ছিল, যে টাইপের কোশ্চেন তোমাদের আসবে সেই টাইপেরই আসবে। এইবার ব্যাপার হচ্ছে তাহলে তোমাদের কত আসবে, তোমাদের কেমন করতে হবে স্কোর। তোমাদের তো 400 আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তাহলে 3টে পার্ট 4, এই 4টে 400-র মধ্যে তোমাকে দেখো এই মিসলেনিয়াসে 50%, তোমার মনে হচ্ছে 50%-এর বেশি কাট অফ আছে। এবার তোমাদের এই ধরনের কাট অফ আসবে, এই টাইপের কাট অফ আসবে। কেন আসবে আমি বলে দিচ্ছি। তোমার মনে হতে পারে যে হ্যাঁ ওম্যান্স আছে, এখানে আরো কাট অফ কম হবে, ঠিক আছে? আমি ইন জেনারেল সবকিছু ভেবে চিন্তেই আমি বলছি, কেননা এই মিসলেনিয়াসের সময় এই যে ম্যাথমেটিক্স আর রিজনিং পোর্শনটা ছিল তোমার 50 মার্কসের, যেখানে আমি ধরো মিসলেনিয়াস মেন্স দিয়েছিলাম 2018, যে কোশ্চেন দিয়েছিল সেখানে আমি 50-তে 50 পাবো, ইভেন অনেকেই 50-তে 45 to 50 পাবে। কোশ্চেন এত সহজ, যারা এই লেভেল পর্যন্ত গেছে তাদের কাছে অসুবিধা হবে না, তাই কি না? তো এবার তাহলে এখানে তোমাদের কাছে প্রায় 120 কাছাকাছি স্কোরিং জায়গা থাকবে, কারণ যেখানে ম্যাথামেটিক্সে তোমরা 80-র কাছাকাছি অবশ্যই যাবে, আর 20-র মধ্যে 10, তোমার 90-র কাছাকাছি। এটা আমি খুব ভালো জায়গায় যারা যাচ্ছে, পার্ট 4 তারা 90, পার্ট 3, পার্ট 2, পার্ট 1, ধরো পার্ট 1-এ ইংলিশ আছে, 100-র মধ্যে মার্কস 50% মার্কস পেল না,
যারা আইএস আইপিএস দেয় তারাও 50% পায় না, ঠিক আছে ধরে নিলাম 40। বেঙ্গলিতে মোটামুটি পায়, ভালোই পায় 50, কারণ শর্ট কোশ্চেন কিছু থাকে, কিছু কম কোশ্চেন কমন থাকে, যেটা থাকে বঙ্গানুবাদ থাকে, তাই না, ওখানে কিছু স্কোর করে দেয়। আর এখানে জিএস কোশ্চেন আছে ম্যাথ রিজনিং মিলিয়ে, এটা ধরো 80 আছে, আর এখানে ধরো মার্কস পেলো, খুব বেশি পাবে না, এখানে 10 আর এখানে 40 মিলিয়ে ওই 50-র মতো সাপোজ আমি ধরছি। তাহলে কত দাঁড়াচ্ছে? 100, আর এদিকে 120, মানে 220। দেখো মার্কস কত দাঁড়াচ্ছে? 220। 220টা আমি কিন্তু এখানে 40 ধরেছি, খুব একটা বেশি কিছু ধরিনি, তাই না? আরে 33% মার্কস তো পেতে হয় নিশ্চয়ই পাস করতে গেলে, তো তোমাকেও তো এখানে তেমন পেতে হবে না, কিছু তো লিখে আসতে হবে, না হলে পরে 30,000-এর মধ্যে টিকবে 3,000। মানছি যে 220-র জায়গায় 200 হবে, কাট অফ কাছাকাছি তোমাদের কোশ্চেনের ওপরে ডিপেন্ড করছে। যদি মাল্টিপল চয়েস কোশ্চেন বেশি দিয়ে দেয় তাহলে কাট অফ বেশি হবে, যদি না দেয় তাহলে কম হবে, কারণ আর কোশ্চেন আরো দেখা গেল কিছু কোশ্চেন ইজি দিয়ে দিল, খুব দেখা গেল এমন ভাবে যে ট্রান্সলেশন দিল খুব ইজি দিল, তারপরে বেঙ্গল ইংলিশ টু বেঙ্গলি দিল, সেটাও ইজি দিল, তাহলে তোমাদের ক্ষেত্রে নাম্বার স্কোর করার সুবিধা হবে। ম্যাথামেটিক্স খুব সোজা দিল, তাহলে এখানে 180 টু 220-র কাছাকাছি স্কোররা আশা করা যায় কোয়ালিফাই করবে। আমি কোশ্চেন না দেখে এটা বলা যদিও শক্ত, তবু আমি তোমাদের কাছে বলছি এই মিনিমাম 220 স্কোর তোমাকে করতে হবে, এই ভেবে তোমাকে যেতে হবে মিনিমাম 220। এটা যদি করো, এই যে 80 বললাম, 80-র কাছে যদি তুমি এদিকে যে ম্যাথামেটিক্সে একটু উইক আছো, সে ইংলিশে একটু হবে, এদিক ওদিক দিয়ে মেকআপ হয়ে যাবে। তোমাকে এখানে স্কোর ভালো করতেই হবে, এবং এখানে ইজি ইজি কোশ্চেন দেয়। সবচেয়ে বড় কথা, তোমার এমন কোনো আইনস্টাইনের যে থিওরি হবে থার্মোডাইনামিক্স দেবে না, মানে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটে দেখো, তুমি যদি প্র্যাকটিস করে থাকো দেখবে খুব ইজি ইজি কোশ্চেন। আর তোমাদের প্রত্যেকের কাছে আমার তরফ থেকে রিকোয়েস্ট, যারা আমার ভিডিও দেখেছো তাদের কাছে আমি বলবো যে তোমরা কি করবে না, 1 থেকে 20-22 পর্যন্ত কোশ্চেন দিল। তোমাদের ছোটবেলা থেকে সবাইকে বলে এসেছে, তুমিও নিজে জানো যে তোমার যেটা সহজ সেটা আগে করা উচিত, কিন্তু কোশ্চেন দেখে তুমি সেটা করো না, অনেক ক্ষেত্রেই করতে চাও না, কে আর উল্টাবে, চলো করি, একটু টাকা পাচ্ছে তো কি হয়েছে, পারবো। কিন্তু না, তোমাকে অ্যাট লিস্ট যারা আমার এই ভিডিও করছো, যারা দেখছো, তাদের কাছে আমার রিকোয়েস্ট, যেহেতু অফলাইন পরীক্ষা আছে, এই সুবিধাটা রয়েছে, তোমরা কি করবে, মিনিমাম 5 to 8 কোশ্চেন্স, মোস্ট ইজি কোশ্চেন গুলোকে অ্যাটেন্ড করবে। মোস্ট ইজি, তোমার দেখে মনে হবে মোস্ট ইজি, এই কোশ্চেন গুলোকে অ্যাটেন্ড করবে। এই মিনিমাম 8খানা কোশ্চেন অ্যাটেন্ড করবে, খুব কম হলে 5, আর কমপক্ষে 8টা কোশ্চেন আগে অ্যাটেন্ড করে নিয়ে তারপর যা কিছু করবে। এবার তোমাকে সাইকোলজিক্যালি বলছে যে তুমি যদি 8টা কোশ্চেন করে ফেলো না, তাহলে তোমার কাছে আর প্রেশারই মনে হবে না, যে ঠিক আছে, তোমার মধ্যে উইন একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হবে, যে হ্যাঁ একটা কঠিন অঙ্কও হয়ে যাবে। মানে তুমি দেখবে যে অনেক সময় আমাদের ছোটবেলা বলা হতো যে 1 থেকে ধরো 100 পর্যন্ত অঙ্ক করছো, তোমার মাঝখানে এই অঙ্কটা আটকে গেল, 40 নাম্বার আটকে গেল, তুমি কোনো মতেই পারছো না, তুমি ওখানে 1 ঘন্টাও তো দাও, ওটা হবে না। কিন্তু সবচেয়ে সহজ উপায় হলো ওইটা 10 মিনিট দেখলে হলো না, ওটা ছেড়ে তারপরে আরো 15 থেকে 20টা কোশ্চেন করলে, 15-20টা কোশ্চেন হয়ে যাবে যখন, তখন আবার 40-এ ব্যাক করে যাও, তখন 90% চান্স থাকে হয়ে যাবে। কারণ কি, তুমি এতক্ষণে যে উইন কনসেপ্টটা চলে এসেছিল না, তোমার মধ্যে ডেভেলপ চলে এসেছে যে আমি পারবো, এবং নতুন নতুন থট চলে আসছে, আর এখানে আটকে যাচ্ছে ব্যাপারটা।
আমি তোমাদের এই কারণে রিকোয়েস্ট করছি যাতে এর থেকে বেটার অপরচুনিটি আর হয় না। 3000 মানে অনলি ওমেন, ভাবা যায়? মানে এটা মানে বয় আর ছেলে যদি তুমি কম্পিট করতে যেতে 30,000 ভ্যাকান্সি হতে হতো। ওকে, তো এইবার তোমার 8খানা কোশ্চেন মোস্ট ইজি করে নিয়ে তারপর তুমি তোমার দিক থেকে কোশ্চেন করতে শুরু করবে। যেটা পারবে না সেটা ছেড়ে দাও, যেটা পারবে না সেটা ছেড়ে দাও, যে কটা পারবে আগে করে নাও। কিন্তু কোশ্চেন 8খানা কোশ্চেন মিনিমাম করবে। দেখবে তোমার 8খানা কোশ্চেন যখন হয়ে যাবে, আর 5খানা কোশ্চেন তোমার ওই টানে টানে হয়ে যাবে। 13টা হয়ে গেল, 5 13 65 হয়ে গেল। আর টেনে টুনে আর 10 দাও, 75 হয়ে যাবে। ব্যাস, খেল কথা, আমার স্কোর হয়ে গেল। তো এইভাবে এক্সাম সেন্টারে গিয়ে এই ধরনের স্ট্র্যাটেজি নেবে। তোমার জিএস করতে যাচ্ছ, জিএস করতে গেলে তোমাকে, যেমন জিএস এর একটা স্ট্র্যাটেজি বলছি, আমি তোমাকে 2খানা ভিডিও দিয়েছি। ভিডিও আমি কিসের জন্য দিয়েছি তোমার কি মনে হয়? যে হ্যাঁ, এর উপরে এনভায়রনমেন্টের উপরে সবাই ভিডিও দিয়েছে, ইউটিউব খুঁজলে প্রচুর পাবে, ওমেন এম্পাওয়ার খুঁজলে প্রচুর পাবে। এবার আমি আমি ডেটা নিয়ে আমার ইনফরমেশন নয়, আমার অ্যাকচুয়ালি বলছি যে যখন আসবে তখন আমি কি করব, তখন আমার ওটা আমারটা মনে পড়ছে না, একটুর জন্য ভুলে গেছি হেডিংটা যেন কি ছিল, হ্যাঁ ফার্স্টের পয়েন্টগুলো যেন কি ছিল, হ্যাঁ ওর ভেতরে ওই রকম একটা ইয়ে থাকলে কি ছিল, ওই চিন্তা করে তুমি 5 মিনিট কাটাবে। তার থেকে ছাড়ো, ওসব কোনো ব্যাপার নেই, কোনো চিন্তা করার কোনো দরকার নেই। উমেন এম্পাওয়ারমেন্ট একবারই এসছে, এনভায়রনমেন্ট একবারই এসছে, করোনা ভাইরাস একবারই এসছে। হ্যাঁ, তো যে দেখবে করোনা ভাইরাসের কোশ্চেন এমন নয় যে এই ধরনের 4-5টা কোশ্চেন এসছে সব এক কোশ্চেন হয়ে যাবে। তুমি কি করবে, তোমার যে জিকে নলেজ আছে না, কিছু জিকে নলেজ গুলোকে গদ্যের আকার দেওয়ার চেষ্টা করবে। ধরো আমি তোমাকে একটা সিম্পলি আমি তোমাকে বললাম যে টেকনোলজি সম্পর্কে তুমি বলবে, টেকনোলজি ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া or রাইজিং পাওয়ার, ঠিক আছে? এবার তুমি টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বলতে গিয়ে তুমি হ্যাঁ টেকনোলজি আমাদের দেশের জন্য দরকার, দেশের টেকনোলজিতে উন্নত হচ্ছে, আইটি সেক্টর ভালো হচ্ছে, টিসিএস ভালো হচ্ছে, হ্যাঁ ইনফোসিস আমাদের দেশে এন্টারপ্রেনিয়াররা বিজনেসটা গ্রো করেছে। এগুলো ছেদ কথা বাংলায় বললে, যে এগুলো আমরা কিছু ইনফরমেশন জানি, এগুলো কথা। কিন্তু এমন এমন কিছু এগুলো সবাই দেবে, কিন্তু তুমি এমন এমন কিছু দেখবে, যেমন ধরো স্টার্টিং এমন দেবে, ধরো যে আলেকজান্ডার গ্রাহাম বেল কি করেছিল, টেলিফোন আবিষ্কার করেছিল। তুমি এমন কোশ্চেন লিখলে যে হ্যাঁ 1878 মনে হয়, মনে নেই আমার এক্সাক্ট, এত সালে আলেকজান্ডার গ্রাহাম বেলের টেলিফোন আবিষ্কারের পর থেকেই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে একটা নতুন যুগের সূচনা হয় এমন বললে। বা টিম কুপারের স্মার্টফোন আবিষ্কারের পর থেকে, এই যে নাম দুটো জানলে, এটা টিম কুপার যে স্মার্টফোন যে মোবাইল ফোন তার আবিষ্কর্তা, তাই না? তো এটা তুমি জানো, জিকে হিসাবে পড়েছো, কিন্তু তুমি এইটাকে তুমি কিভাবে ইউজ করছো না গদ্যের আকারে ইউজ করছো। এবার এই টিম কুপার কি করেছিল, এই স্মার্টফোন কি আবিষ্কার করেছিল, কোথায় আবিষ্কার করেছিল, ধরো এর হলো মোটরোলা কোম্পানি ফার্স্ট ফোন, স্মার্টফোন নয়, ফোন নিয়ে আসে, যেটা মানে মানে তার ছাড়া ফোন যেটা। তো সেই মোটোওয়ালা ফোন দেখা গেল, এই ফোনটা আবার কোথায় আবিষ্কার হয়েছে, ইসরায়েলে আবিষ্কার হয়েছে। ধরো এখানে যে চিপসেট লাগে ইন্টেল বা যেগুলো মাইক্রোসফট আছে, এদের যে চিপসেট, যেটা সিলিকন ভ্যালি, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট সিলিকন ভ্যালি হলো ইসরায়েল। এবার সেখানে হয়েছে। এবার দেখা গেল এখানকার কিছু কোশ্চেন তুমি জানো, এবার সেগুলোকে কি করবে, গদ্যের আকারে দিয়ে দেবে। দিয়ে দিলে কি করবে, যে টিচার আছে সে যখন দেখতে শুরু করবে না, সে জানবে যে না এই বেচারা মোবাইল লিখেছে, কিন্তু মোবাইলের আবিষ্কর্তাটাও জানে।
তুমি কম্পিউটার দেবে, কম্পিউটার যখন দেবে তুমি চার্লস ব্যাবেজ কম্পিউটারের মনে হয় জনক, আমরা ছোটবেলা পড়তাম, তার নামটা দিয়ে যদি স্টার্ট করো না তাহলে অনেক অনেক ভালো হবে। ধরো তুমি গুগল কি ইউজ করছো কথার ক্ষেত্রে, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে, আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো 1998 থেকে এই গুগল স্টার্ট হয়েছে মনে হয়, ঠিক আছে? তাহলে 1998 থেকে আজকের মাত্র কত 22 বছরের কোম্পানি। আর তুমি বলো আজকে আজকে গুগল কোম্পানি মানে আজকে জায়ান্ট, তাই না? তুমি এই তথ্যগুলো, যেগুলো তথ্যগুলো ছোট, কিন্তু এগুলোকে তোমাকে গদ্যের রূপে এক্সপ্রেস করতে হবে ওই যে কিছু একঘেয়ে কথাবার্তা ছিল তার মধ্যে, যাতে কি হয় তোমার কথার একটা তথ্য ভিত্তিক চলে আসে। তোমার যে তুমি যে ওই এক গদে লিখছো তার মধ্যে একটা ইনফরমেশন বেস একটা মানে একটা লেখা চলে আসে। এটা তুমি করতে চাইছো অ্যাকচুয়ালি, কারণ না হলে পরে কি হবে যে তুমি তুমি কি হচ্ছ, তুমি যখন 8, 9, 10, 11, 12 পড়েছো তুমি জানতে সিলেবাসে কি আছে কি আসবে, আর এখানে তো সিলেবাসের কোনো মাথা মুন্ডু নেই। এই ম্যাথামেটিক্স, এই জিএস পোর্শনের কোথা থেকে আসবে, পলিটি আসবে না সায়েন্স আসবে না কি আসবে, কোনো কিছু ঠিক আছে, সবই তো আসবে। তাহলে এত ভাস্ট সিলেবাস মাথায় রাখা সম্ভব নয়। অতএব আমাদের অ্যাকচুয়ালি বেসিক জিনিসটা মানে যেটা ফার্স্ট নলেজ, সেটা নলেজ সম্পর্কে ইনক্রিজ করা দরকার। তাহলে কি হয়, আমরা যে কোনো আমাদের এমনভাবে ট্রেন হওয়া উচিত যে কোনো যুদ্ধই হোক না কেন সেখানে গিয়ে যেন আমরা লড়তে পারি। আমি যুদ্ধে গেলাম, আমার কাছে আমার AK-47 কাজ করছে না, তাহলে আমি যুদ্ধ থেকে আমি নিশ্চয়ই ভাগবো না। আমি তখন দেখবো আমার কাছে কি আছে। AK-47 সামনে একটা চাকু থাকে, চাকু দিয়ে আমাকে লড়াই করতে হবে। লড়াই তোমাকে করতেই হবে না? তো অনেক অনেক বকে দিলাম, অনেক বোঝানোর চেষ্টা করলাম, বুঝলে কিনা জানি না। তোমরা ভিডিওতে অবশ্যই জানাবে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদের কি মনে হয়। আমি যে তোমাকে বললাম, হয়তো অনেকে খুব ট্যালেন্টেড আছো, তাদের মানে তারা হয়তো বুঝতে পারছো না, কিন্তু যারা একটু ট্যালেন্টেড থেকে নিচে আর এভারেজ স্টুডেন্ট, তাদের জন্য মেনলি আমি ভিডিওটা এতগুলো কথা বললাম। অ্যাকচুয়াল সমস্যা তাদের। ওকে, তো চলো কি বলছে, এ থিপ ইজ স্পটেড by a watchman from a distance of 200 meters. When the watchman starts the chase, the thief also starts the running. ঠিক আছে, কি বলছে, একটা চোর, ওয়াচম্যান একটা চোরকে দেখতে পেল তার থেকে 200 মিটার দূরে। এখানে ওয়াচম্যান এখানে দেখলো থিপ, এইবার কি করলো, যেই ওয়াচম্যানকে দেখলো সেই ছুটতে শুরু করে দিল। If the speed of the thief is 10 কিলোমিটার, এই কোশ্চেনে আমরা কি দেখি জানো তো, থিপরা সবসময় ওয়েল ট্রেন তো হয় না, তার জন্য এদের স্পিড কম থাকে, 10 কিলোমিটার পার আওয়ার। এবার ওয়াচম্যান কি করলো, ওয়াচম্যান ট্রেনিং মানুষ, সবসময় ওয়েল রেস হয়ে থাকে, তো সে শুরু করে দিল 12 কিলোমিটার পার আওয়ারে যাত্রা। তো গিয়ে বলছে কত ডিস্টেন্স পরে গিয়ে তাকে ধরবে, ম্যাপ করবে, পাকড়ে ফেলবে। ওকে, তাহলে খুব ব্যাপার। তাহলে এবার দেখো, চোরের গতিবেগ সমান 10 কিমি পার আওয়ার। তারপরে কি আছে, ওয়াচম্যানের দারোয়ানের গতিবেগ 12 কিলোমিটার পার আওয়ার। আমি তোমাদের পড়িয়েছিলাম আপেক্ষিক গতি বলে, আপেক্ষিক গতিবেগ, এটাকে বলা হয় রিলেটিভ ভেলোসিটি। দেখো, স্পিড মানে হলো গতিবেগ, কিন্তু স্পিডের কোনো ডাইরেকশন থাকে না, এটা একটা স্কেলার রাশি বলতে পারো। কিন্তু যখনই ভেলোসিটি হবে না, তখন এর একটা ডাইরেকশন আছে। দেখো, স্পিড আমরা বলতে পারি যখন রিলেটিভ স্পিড বলে না, রিলেটিভ ভেলোসিটি বলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই। হ্যাঁ, তো আপেক্ষিক গতিবেগ,
তাহলে আপেক্ষিক গতিবেগ কোন দিকে হচ্ছে না, আমরা বলছি চোর যেদিকে যাচ্ছে ওয়াচম্যান সেদিকে যাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ 12 - 10 km per hour, মানে 2 kmph হলো। এবার অ্যাকচুয়ালি দেখো, এই ওয়াচম্যান একে ধরো এখানে গিয়ে ধরেছে, এর স্পিড কম তাই, কিন্তু এ কি করছে, এর থেকে একে ধরতে গেলে এর শুধু এই মাঝের 200 মিটার যদি কভার করে ফেলে তাহলে তো হয়ে গেল, তাহলে তো একে খপ করে ধরে ফেলবে। এই 200 মিটার ডিস্টেন্সের জন্য তো একে ধরতে পারছিল না, মানে অ্যাকচুয়ালি এই 200 মিটার ডিস্টেন্সটা এই আপেক্ষিক গতিবেগে কত সময় যাবে ওইটাই তো আমাকে বের করতে হবে, কত সময় পরে ধরবে তার মানে। তাহলে আমি কি বলছি, 2 কিমি পার আওয়ার গতিবেগে 200 মিটার যায় সমান কত হবে, 200 মিটার যেতে কত সময় লাগে, দেখো 200 মিটার 2 কিলোমিটার পার আওয়ার, তাই তো? এর কিলোমিটার, এবার 2 এর সাথে আমি কি করছি 5/18 গুণ করে দিচ্ছি। ওকে, এটা জানি আমি, 1 km আওয়ার মানে হলো 5/18 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড, এই সেকেন্ড উপরে চলে যাবে। এবার দেখো 5 দিয়ে 2 10, এদিকে 10, মানে 20 হয়ে গেল, তার মানে হয়ে গেল 20 ইন্টু এই 18টা উপরে চলে গেল 18, এই এটার উপরে মিটার ছিল, এটাও মিটার ছিল, কেটে গেল, সেকেন্ড হয়ে গেল, তার মানে মিটার দ্বারা সেকেন্ডই তো বেরোবে, তাহলে 360 সেকেন্ড। 360 সেকেন্ডে যদি যায় তার মানে আলটিমেটলি কত, ইকুয়ালস টু 6 মিনিট। অ্যাকচুয়ালি 6 মিনিট পরে খপ করে ধরে ফেলবে ওয়াচম্যান, তার মানে অ্যাকচুয়ালি কত দূরত্বে তাহলে ধরলো, তাহলে এই ওয়াচম্যানটা এখান থেকে 6 মিনিট পরে গিয়ে ধরে ফেললো, তাহলে ওয়াচম্যান 6 মিনিটে যে দূরত্ব যাবে সেই দূরত্বটাই হবে, তাই না? তাহলে দারোয়ান যে দূরত্বে চোরকে ধরে তা সমান, এই দেখো 12 কিলোমিটার পার আওয়ার ছিল, এটাকে আমি 5/18 মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম, তাই না? তার সাথে 360 গুণ করে দাও, এত সেকেন্ডে যায়, তাহলে 18 দুগুণে 36, 5 12 60, 6 দুগুণে এখানে 100, মানে 1200 কত মিটার, তাই না? তাহলে 1200 মিটার পরে 1200 মিটার যাবে, খপ করে ধরবে, ব্যাস হয়ে গেল। ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন দেখো, the price of a machine in a factory depreciate at the rate of 10% of the price of the beginning of the year, তাহলে 10% করে সে কি করে ডিক্লাইন করে, ডেপ্রিসিয়েট করে, কমে যায়। তুমি যদি আজকে একটা বাইক কেনো 50,000 টাকার, তুমি 1 মাস পরে যাও, তুমি 50,000 বিক্রি করতে পারবে, এটা দাম হয়ে যাবে দেখা গেল 30,000। ওকে, তেমন বলছে ইফ ইটস প্রেজেন্ট প্রাইস ইজ 60,000, যদি এর প্রেজেন্ট প্রাইসটা 60,000 টাকা হয় তাহলে 3 বছর পরে এর দাম কত হবে, ঠিক আছে? তার মানে দেখো মেশিনের খুব সোজা ব্যাপার, মেশিনের বর্তমান মূল্য সমান 60,000 টাকা, 1 বছর পরে মূল্য হবে 60,000 থেকে কত বাদ যাবে, 60,000-এর উপরে 10% বসে যাবে, 6,000, মানে 54,000 টাকা। এবার এর উপরে আবার 10% কমবে, হ্যাঁ? তাহলে 2 বছর পরে, 2 বছর মানে 1 + 1, হ্যাঁ, মানে আরো 1 বছর পরে তুমি লিখতে পারো এটা
2 বছর পরে মূল্য হবে 54,000। এর থেকেই 54,000-এর উপরে আবার 10% বসাও। 5400 বিয়োগ করে দাও, 0 0 চলে গেল, এদিকে 6 হয়ে যাবে, আর 6 আছে কত হবে, এই দেখো 2 শূন্য 2 শূন্য কেটে গেল, এখানে 54,000 ছিল, তার মানে 4 আছে, উপরে 6 হয়ে গেল, এদিকে 6 আছে, এদিকে 6 হবে, আচ্ছা গন্ডগোল হয়ে গেল, 54,000 তো, তার মানে এদিকে 5,400, 0 0, এদিকে 6, এদিকে আবার 6 হয়ে গেলে এদিকে 8 4, মানে 48,600 টাকা। 3 বছর পরে, 3 বছর পরে মূল্য হবে কত হবে, 48,600 মাইনাস 48,600-র উপরে আবার 10% বসাও। এগুলো করে করে দেখাবে, কারণ ডেসক্রিপটিভ, বিয়োগ করবে রাইট সাইডে। 0 4, 9 আছে কত হলে 7, 5 আছে কত হলে 3, 4, 43,740, 43,740। তাহলে এটা 3 বছর পরে দাম হয়ে যাবে, তাই না? ধীরে 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 1 বছর 1 বছর করে পড়বে। তাহলে চলো কোশ্চেন নাম্বার 5 দেখি। এভারেজ হাইট অফ 21 বয়েজ ইজ 148 সেন্টিমিটার। এভারেজের আমি 3টে ভিডিও বানিয়েছি, তুমি করে দেখবে, এই টাইপের যদি কোশ্চেন না পাও তখন বলবে। তোমাদের কেমন ভিডিওটা কেমন লাগছে, যারা শুনছো তারা অ্যাটলিস্ট একটা কমেন্ট দেওয়ার চেষ্টা করবে, বা লাইক বা ডিসলাইক দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা অ্যাটলিস্ট দেখি, যখন ভিডিওগুলো আমরা ছাড়ি তার উপর পরে আমরা দেখতে থাকি কমেন্ট, কে কেমন কমেন্ট দিল। ওকে, সব সময় সব ভিডিও মেকিং এর জন্য টাইম দিতে হয়, তার জন্য সব কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না, কিন্তু যেগুলো খুব নেসেসারি সেগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করি, এবং দেখে আমরা তোমাদের কমেন্টগুলোই আমাদের মোটিভেশনের কারণ। ঠিক আছে, এখান থেকে এমন কিছু অর্থকরী কিছু আসে না, আর মানে এটা ভাবারও চিন্তা নেই, আমরা সবাই এমপ্লয়েড যারা এখানে চ্যানেলে ভিডিও বানাচ্ছে, আমিও এমপ্লয়েড, এবং তোমাদের আরেকজন স্যার আছেন সেও এমপ্লয়েড। ওকে, তো কি বলছে কোশ্চেন নাম্বার 5, এভারেজ হাইট 21 জনের 148 সেমি। দ্য এভারেজ গেট ইনক্রিজ বাই 1 সেন্টিমিটার when teacher's height is added। বলছে একজন শিক্ষকের হাইট যদি অ্যাড করা হয় তাহলে 1 সেন্টিমিটার করে বেড়ে যায়। তাহলে হোয়াট ওয়াজ দ্য টিচার্স হাইট? আচ্ছা, কি বলেছে, ধরি শিক্ষকের উচ্চতা সমান x সেন্টিমিটার। প্রশ্নানুসারে কি বলেছে? প্রশ্নানুসারে আমি এটা তো লিখতে পারি 21 ইন্টু 148 x, যদি এই 21 ইন্টু 148 মানে এভারেজ হাইট 21 জনের যদি প্রত্যেকের যদি 148 করে হয়, তাহলে 21 জনের কথা হবে 21 ইন্টু 148, প্লাস যদি আমি টিচারেরটা অ্যাড করি তাহলে আমি কত পাবো, তাদের 1 সেমি করে এভারেজ বেড়ে যায়, মানে 21 জনের জায়গায় 22 জন হয়ে যাবে, আর ইনক্রিজ করে যাবে 1 সেমি, মানে 149 সেমি হয়ে যাবে। এই তো প্রশ্নে বলতে চেয়েছে, তাই বলো, এটাই তো। তাহলে আমি এগুলো গুণ করব না, হ্যাঁ, গুণ করে জটিল করার কোনো দরকার নেই। দেখো আমি কত সুন্দর করে করব। ঠিক আছে, এবার দেখো, ধরো আমি এটাকে এমন করে ভাঙছি, হ্যাঁ, ধরো 22কে আমি এই 149কে ভাঙছি, 148 + 1,
22 ইন্টু 148 প্লাস এই 22 দিয়ে 22 হয়ে যাবে। দেখো এটা মাল্টিপ্লিকেশনে আছে, এটা মাল্টিপ্লিকেশনে, এই দুটো আলাদা আলাদা করছি এবং এখান থেকে 148 কমন নিচ্ছি, তাহলে 22 মাইনাস 21 আর এই প্লাস 22টা আলাদা পড়ে থাকলো কারণ 148 এর মধ্যে নেই। তাহলে এটা কি হলো 148 আর এখান থেকে সাবট্রাক্ট করলে 1 প্লাস 22, এটা তো 141, এটা যোগ করলে কত হয় 170 সেন্টিমিটার আর্মির হাইট। ওকে, তাহলে 170 সেন্টিমিটার কার হাইট? টিচারের হাইট। ঠিক আছে, তো দেখতে পারছো যে কিভাবে কোশ্চেনগুলো কত ইজি দেয়া হয়। আমরা তো অনেক টাফ টাফ কোশ্চেন করেছি, তোমাদের ওর্স যে সিচুয়েশন হতে পারে সেই সিচুয়েশনের জন্য তৈরি করার চেষ্টা করেছি। ঠিক আছে, এটা তো তবু 3900 গ্রেড পে, আর তোমাদের যেটা আছে সেটা 3600 গ্রেড পে মেবি, তাই না? ওকে, তো diameter of a solid sphere of a lead is 20 centimeter. If the sphere is melted and cast into smaller spheres of diameter of 10 centimeter, then how many such small spheres are made out of the solid sphere? বলছে 20 সেন্টিমিটারে সীসা, লেড মানে সীসা, এলইডি, হ্যাঁ, এই যে লেড সীসা, তো সীসার যে গোলক হয়, গোলক বোঝো তো, যে বলগুলো দিয়ে আমরা ছুটতাম না, শর্টপাট না কি বলতাম আমরা ছোটবেলায়, স্কুলে খেলা হতো যে একটা গোল বলকে, লোহার বলকে ছুটতাম, তো ওগুলোকে বলা হয় স্ফেয়ার। স্ফেয়ার মানে হলো গোলক। ওকে, তাহলে গোলক কোনগুলো? পিং পং বল যেগুলো, সেগুলো দেখছো, এগুলো স্ফেয়ার। মানে সার্কেলকে যদি ডাইমেনশন 3 এর ফর্ম দেওয়া যায় তাকে স্ফেয়ার বলে। ঠিক আছে, তো তার ব্যাস হলো, ডায়ামিটার হলো 20 সেন্টিমিটার। এবার এটাকে গলালাম, মেল্ট মানে গলানো, কাস্ট করা মানে শেপ দিচ্ছি আমি, মানে শেপ দেবো কেমন? 10 সেমি ডায়ামিটারের শেপ দেব। তাহলে কতগুলো এমন স্ফিয়ার তৈরি হবে ওই বড় গোলক থেকে। ওকে, তাহলে বৃহৎ গোলকের ব্যাসার্ধ সমান 10 সেন্টিমিটার। ক্ষুদ্র গোলকের, আমি এগুলো লিখে নিচ্ছি, ব্যাসার্ধ, দেখো ওখানে সব ডায়ামিটার দেয়া আছে, হ্যাঁ, আমি একবার ব্যাসার্ধগুলোই লিখে নিচ্ছি, সমান 5 সেন্টিমিটার, কারণ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। এইবার গোলকের আমরা জানি গোলকের ক্ষেত্রফল সমান 4/3 পাই আর কিউব, যেখানে আর গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, এরকম ব্যাপার। তাহলে বৃহৎ গোলকের আয়তন, সরি ক্ষেত্রফল বললাম, এটা আয়তন। ওকে, এখানে এই হয়ে গেছে, এই কিউব আছে না, বৃহৎ গোলকের আয়তন সমান কত হবে? বৃহৎ গোলকের আয়তন সমান 4/3 পাই 10 এর কিউব হবে। ক্ষুদ্র গোলকের আয়তন সমান কত হবে? 4/3। এই পাইটা কিন্তু কনস্ট্যান্ট, হ্যাঁ, পাই কিন্তু আলাদা নয়, অ্যাকচুয়াল মানে আমরা যদি আমরা রেশনালে ধরি তাহলে 22-এর
কিন্তু পাইটা একটা ইরেশনাল নাম্বার। হ্যাঁ, তাহলে পাই কিন্তু এটা 5 কিউব। তার মানে ক্ষুদ্র গোলকের সংখ্যা হবে গলানোর পর ক্ষুদ্র গোলকের সংখ্যা তৈরি হবে সমান কত হবে, বড়টা বাই ছোটটা। তোমার মনে হতে পারে এগুলো আমি 10 10 10 করে 3 থেকে 3 বার লিখে দিলাম, 5 5 5 করে লিখে দিলাম। কতগুলো সংখ্যা তৈরি হবে, এটা তো বড়। মেল্ট করা মানে কি, গলানো হয়েছে, বড় ছাঁচ একটা গলিয়ে এরকম এরকম ফুটো করে দেওয়া হলো, এর মধ্যে মানে এগুলো গোল সাইজ, এর মধ্যে ঢাললাম, এটা গোলক তৈরি হলো, এর মধ্যে ঢাললাম, গোলক তৈরি হলো। মেল্ট মানে সলিড আর কি, বুঝতে পারছো? এখানে লেখা আছে সলিড। তাহলে এই 4/3 এটা কেটে গেল, 5 দিয়ে 2, 5 দিয়ে 2, 5 দিয়ে 2, মানে 3টে 2 8, 8টি, বুঝতে পেরেছ? 8টি তৈরি হলো। এই হলো কোশ্চেন। তোমাদের প্রত্যেক চ্যাপ্টারের কোশ্চেন আমি করিয়েছি, হাই লেভেল থেকে লো লেভেলের কোশ্চেন করিয়েছি। তোমরা যে কটা দিন আছে, 2 দিন 3টে দিন আছে, তোমরা সেগুলোকে দেখে যাও, জাস্ট দেখে যাও। তোমাকে আর নতুন নতুন জিনিস কোনো প্র্যাকটিস করার দরকার নেই, অ্যাটলিস্ট ম্যাথামেটিক্স। তোমার যদি জিএস কোশ্চেন হয়, কোনো কিছু কোশ্চেন, কোনো কিছু টপিকের কোনো কোশ্চেন মনে করতে হয়, তুমি করতে পারো, কিন্তু ম্যাথামেটিক্স রিজনিংয়ে নতুন কোনো টপিক করতে যাও না। যা করেছো সেটাকে বারবার রিপিট করো। ওকে, আমার ওল্ড ভিডিওগুলো আছে, ভিডিওগুলো দেখো, তোমাদের জন্য তৈরি করা হয়েছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।